আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস তোমার প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ তোমার ইংরেজি গ্রামারের একটা দিক। এই প্রিপোজিশন খুব ভালো করে শেখা দরকার আমাদের। তো প্রিপোজিশন সম্পর্কে ধারণা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখো। প্রিপোজিশন সম্পর্কে আমরা জানি অনেকেই। তো প্রিপোজিশন অ্যাকচুয়ালি এর মানে কি বৈশিষ্ট্য, সেন্টেন্স এটা মানে কি কাজ করে বা এটা কোথায় সেন্টেন্সে বসে, এই সংক্রান্ত বিষয়গুলো আগে ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, প্রিপোজিশন হচ্ছে এমন এক ধরনের পার্টিকেল। পার্টিকেল মানে ছোট ছোট মানে ক্ষুদ্রতম শব্দাংশ। তো এমন এক ধরনের পার্টিকেল যেটা সেন্টেন্সে কিন্তু একা মানে বসতে পারে না বা একা এটা অর্থ প্রকাশ করে না। তো এই পার্টিকেল মানে প্রিপোজিশন সেন্টেন্সে মানে কোনো নাউন না প্রোনাউনের আগে বসে। প্রিপোজিশন কথাটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, প্রি অ্যান্ড পজিশন। প্রি মিন্স বিফোর অ্যান্ড পজিশন মিন্স প্লেস। তাহলে পূর্বে যার অবস্থান, যার অবস্থান পূর্বে সে হচ্ছে প্রিপোজিশন। তাহলে কার পূর্বে অবস্থান সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, এই প্রিপোজিশন সেন্টেন্সে একা একা মানে অর্থ প্রকাশ করতে পারে না, এটা কারো আগে বসে। তো এটা আমাদের জানতে হবে যে প্রিপোজিশন সবসময় সেন্টেন্সে মানে কোনো নাউন প্রোনাউনের বা অ্যাডভার্বের আগে বসে। ঠিক আছে, মেনলি নাউন প্রোনাউনের আগে বসে, অ্যাডভার্বের আগে বসে, আবার তোমার কোনো ক্লজের আগেও বসে। এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি এগুলো। তো আবার দেখো, এটা নদীতে তো ব্রিজ থাকে, ব্রিজ সকলে আমরা দেখেছি। ব্রিজের কাজ কি? ব্রিজের কাজ হচ্ছে নদীর দুই পার্কে কানেক্ট করা, তাই না? তো ঠিক সেন্টেন্সে প্রিপোজিশনের কাজ হচ্ছে ব্রিজের মতো। ঠিক আছে, সেন্টেন্সে তোমার একটা নাউনের সঙ্গে আরেকটা নাউন, একটা নাউনের সঙ্গে আরেকটা প্রোনাউন, অথবা দুটো প্রোনাউন অথবা দুটো নাউনের মাঝে বসে তাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করা, সম্পর্ক প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। তাহলে এখানে আমরা জানলাম যে প্রিপোজিশন সবসময় কোনো নাউন না প্রোনাউনের মানে মাঝে বসতে হবে। ঠিক আছে, তবে সেটাকে আমরা প্রিপোজিশন বলবো। এখানে কতগুলো এক্সাম্পল আমরা দিচ্ছি, দেখো বোর্ডে দেখো। 1 নম্বর এক্সাম্পল আছে, দ্য বয় কেপ্ট দ্য পেন ইন দ্য ব্যাগ। এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো। দ্য বয় কেপ্ট দ্য পেন ইন দ্য ব্যাগ মানে বালকটি ব্যাগে পেনটি রেখেছিল। তাহলে ইন দ্য ব্যাগ, দি ব্যাগ, দিটা হচ্ছে তোমার এখানে নাউন, আর প্রথমে নাউন আছে দি বয়। তাহলে এখানে ইনটা হচ্ছে প্রিপোজিশন। দেখো, ব্যাগ, এই পেন নাউন আর দি ব্যাগটা নাউন। তাহলে ব্যাগের সঙ্গে পেনের যে একটা রিলেশনশিপ সম্পর্ক বোঝানো হচ্ছে তোমার ইনের মাধ্যমে। তাহলে ইনটা হচ্ছে প্রিপোজিশন, এখানে নাউন দি ব্যাগের আগে বসেছে। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপর আছে। তাহলে ওয়ানটা হচ্ছে এখানে প্রিপোজিশন আর দ্য টেবিলটা নাউন। ঠিক আছে, তার আগে প্রথমে নাউন আছে দি বুক। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রিপোজিশন হতে গেলে অবশ্যই আগে পরে নাউন প্রোনাউন থাকতে হবে, নইলে কিন্তু প্রিপোজিশন হবে না। তারপরে থার্ড সেন্টেন্স দেখো, দি বয় কেম উইথ এ ব্লু শার্ট, বালকটা একটা নীল শার্ট পরে এসেছিল। দ্য বয় কেম উইথ এ ব্লু শার্ট, ব্লু শার্টটা নাউন। ঠিক আছে, আর বয়টা নাউন, তাহলে কেমটা উইথটা হচ্ছে প্রিপোজিশন। দি ডগ স্প্র্যাং আপন দ্য টেবিল, বলছে কুকুরটি লাফিয়ে টেবিলে উঠেছিল। এখানে ঠিক একই রকম ভাবে আপনটা প্রিপোজিশন, দি টেবিল নাউন, দি ডগ নাউন। আচ্ছা, তারপরে সেন্টেন্স দেখো 5 নম্বর, মেন হ্যাভ গান বিয়ন্ড দ্য আর্থ, বলছে মানুষ পৃথিবীর মানে পার করে বাইরে গিয়েছে আর কি, পৃথিবী পার করে গিয়েছে, পৃথিবীর ওপারে গিয়েছে, তাই বোঝাচ্ছে মেন হ্যাভ গান বিয়ন্ড দ্য আর্থ। তাহলে বিয়ন্ডটা হচ্ছে প্রিপোজিশন। কোয়েশ্চেন নাম্বার সেন্টেন্স 6 দেখো, 6 নম্বর সেন্টেন্স, দি আর্থ গোজ রাউন্ড দ্য সান,
বলছে পৃথিবী সূর্যের চারিদিক দিয়ে যায়, মানে চারিদিকে ঘুরে, দি আর্থ গোজ রাউন্ড দ্য সান, তাহলে রাউন্ডটা হচ্ছে এখানে প্রিপোজিশন। তারপরে দেখো এখানে তাহলে সবগুলা দেখা গেল এতক্ষণ পর্যন্ত প্রিপোজিশন নাউনের আগে বসছে। একা তো বসতে পারে না, মানে প্রিপোজিশন ডু নট স্ট্যান্ড অ্যালোন, দে নিড কমপ্লিমেন্ট, তাদের কমপ্লিমেন্টের দরকার হয়। এর কমপ্লিমেন্ট কারা? এখানে বলা হচ্ছে প্রিপোজিশন একা বসতে পারে না সেন্টেন্সে, এটা কোনো নাউন প্রোনাউনের আগে পরে বসে। তো এখানে সেগুলোকে আমরা কমপ্লিমেন্ট বলছি, যে দ্য প্রিপোজিশনস ডু নট স্ট্যান্ড অ্যালোন ইন দ্য সেন্টেন্স, দে নিড কমপ্লিমেন্টস, তাদের কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। তো এই কমপ্লিমেন্টগুলি হচ্ছে তোমার এই যে নাউন যেগুলোর আগে বসছে প্রিপোজিশন, সেই নাউনগুলোকে বলছি আমরা ওই প্রিপোজিশনের কমপ্লিমেন্ট। তাহলে নাউন কমপ্লিমেন্ট হলো। এবার প্রোনাউনটা কমপ্লিমেন্ট হচ্ছে, দেখো সেন্টেন্স 7 নম্বর সেন্টেন্স, আই লিসেন টু হিম অ্যাটেন্টিভলি, আমি তার কথা খুব মনোযোগ দিয়ে শুনেছিলাম, আই লিসেন টু হিম অ্যাটেন্টিভলি, তাহলে হিমটা হচ্ছে প্রোনাউন আর টুটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এখানে হিমটা তোমার প্রোনাউন, এটা কমপ্লিমেন্ট হচ্ছে প্রিপোজিশনের কমপ্লিমেন্ট। তারপরে 8 নম্বর সেন্টেন্স দেখো, এখানে বলছে যে দ্য ট্রেন লেফট বাই 4 PM, দ্য ট্রেন লেফট বাই 4 PM, বলছে 4টের সময় ট্রেন ছেড়ে চলে গিয়েছিল। তাহলে বাইটা প্রিপোজিশন, 4 PM, 4 PM টা এটা টাইমকে বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব অফ টাইম একটা তো আছে আমরা জানি, তাহলে 4 PM এটা একটা অ্যাডভার্বকে বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্বের আগে বসছে, অ্যাডভার্বটা কমপ্লিমেন্ট হচ্ছে প্রিপোজিশনের। তাহলে সেন্টেন্স 9 দেখো, উই হ্যাড স্টার্টেড বাই দেন, বলছে তারপরে আমরা রওনা দিয়েছিলাম, উই হ্যাড স্টার্টেড বাই দেন, বাইটা প্রিপোজিশন, দেনটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের আগেও বসছে কিন্তু প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে প্রিপোজিশন যার আগে বসছে সেটা হচ্ছে প্রিপোজিশনের কমপ্লিমেন্ট। আচ্ছা, তারপরে দেখো মানে 10 নম্বর সেন্টেন্স, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হোয়াট সি সেড, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হোয়াট সি সেড, তার কথাতে আমি অবাক হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম, সে যা বলেছিল তাতে আমি খুব অবাক হয়েছিলাম। তাহলে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হোয়াট সি সেড, এই যে হোয়াট সি সেড এটা হচ্ছে একটা মানে ক্লজের একটা অংশ, তাহলে ক্লজের আগেও বসছে, ক্লজটাও কিন্তু প্রিপোজিশনের কমপ্লিমেন্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আরো একটা সেন্টেন্স দেখো, বয়েজ গো টু স্কুল, বালকরা স্কুলে যায় বা ছেলেরা স্কুলে যায়, বয়েজ গো টু স্কুল, তাহলে এখানে স্কুলটা কিন্তু অ্যাডভার্ব, নট নাউন, স্কুল অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস কে বোঝাচ্ছে, স্থান, অ্যাডভার্ব অফ প্লেস একটা মানে অ্যাডভার্বের টাইপস আছে। তাহলে বয়েজ গো টু স্কুল, এই টুটা হচ্ছে তোমার অ্যাডভার্বের আগে বসছে, তোমার অ্যাডভার্বটা কমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে প্রিপোজিশন তোমার সবসময় কোনো নাউন প্রোনাউন, কোনো অ্যাডভার্ব, কোনো তোমার ক্লজ, এদের আগে বসছে এবং সেগুলা প্রিপোজিশনের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিন্তু প্রিপোজিশন মানে অ্যাডভার্বের মতো কাজ করে, প্রিপোজিশনটা অ্যাডভার্বের মতো কাজ করে, এটা খুবই ভাইটাল, এটা একটু পরিষ্কার হওয়া দরকার। অধিকাংশ ছাত্রছাত্রীদের এটা এটা মানে ভুল ধারণা আছে এই বিষয়ে, যে প্রিপোজিশন অ্যাডভার্ব হিসেবে কখন কাজ করে। যেমন একটা এক্সাম্পল হাতে বলা হচ্ছে, দেখো, ও ফ্রেন্ড কাম ডাউন, আমি একজন বন্ধুকে অ্যাড্রেস করে বলছি যে কাম ডাউন, ও বন্ধু নিচে এসো, কাম ডাউন, তাহলে এই যে কাম ডাউন, ঠিক আছে, ডাউনটা হচ্ছে এখানে তোমার অ্যাডভার্ব, নিচে এসো। তাহলে এখানে অনেক সময় ডাউনটাকে প্রিপোজিশন বলে ফেলবো, কিন্তু প্রিপোজিশন হবে না। এটা প্রিপোজিশন হতে হলে আগেই বলেছি দুটো নাউন প্রোনাউন থাকতে হবে, তার মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হবে, কিন্তু এখানে কিন্তু সেরকম দুটো নাউন প্রোনাউন নেই। ও ফ্রেন্ড একজন নাউন, সম্বোধন করছি, তাহলে কাম ডাউন, তাহলে প্রথমে একজন নাউন আছে, তারপরে নাউন প্রোনাউন নেই, তাহলে ডাউনটা হচ্ছে তোমার এখানে অ্যাডভার্ব। সেকেন্ড সেন্টেন্স দেখো, দ্য সান ইজ আপ, সূর্য উপরে, দ্য সান ইজ আপ, তাহলে আপটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, কখনোই প্রিপোজিশন নয়, ঠিক আছে। দ্য ট্রেন হ্যাজ পাস্ট বাই, ট্রেনটা পাশ দিয়ে চলে গেল, দ্য ট্রেন হ্যাজ পাস্ট বাই, বাইটা সবসময় অ্যাডভার্ব, কখনোই প্রিপোজিশন নয়, ঠিক আছে। প্রিপোজিশন হতে হলে আগে পরে নাউন প্রোনাউন থাকতে হবে, ঠিক আছে, কমপ্লিমেন্ট থাকতে হবে, সে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, তোমার ক্লজ হতে পারে। তারপর 4 নম্বর সেন্টেন্স, দি সান হ্যাজ গন ডাউন, সূর্য অস্ত গিয়েছে, দি সান হ্যাজ গন ডাউন, তাহলে এখানে ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব। তার 5 নম্বর সেন্টেন্স দেখো,
ইউর বাট এ চাইল্ড, ইউর বাট এ চাইল্ড। বাটটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, কখনো প্রিপোজিশন নয়। বাট প্রিপোজিশন হিসাবে কাজ করে। এখানে বাটের অর্থটা হচ্ছে অনলি, কেবলমাত্র। তুমি তো সবেমাত্র শিশু, তুমি তো সবেমাত্র একজন শিশু। ইউ আর বাট এ চাইল্ড, তাহলে বাট হচ্ছে এখানে অনলি, অনলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আর বাটটা প্রিপোজিশন হিসেবে কেমন ভাবে ব্যবহার, একটা এক্সাম্পল দিয়েছে, নান বাট হিম ওয়াজ প্রেজেন্ট দেয়ার। বলছে সে ছাড়া কেউ সেখানে উপস্থিত ছিল না। নান বাট হিম ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তাহলে নান একটা প্রোনাউন, হিম একটা প্রোনাউন, দুটোর মাঝে বসছে তোমার বাট। তাহলে নান বাট হিম ওয়াজ প্রেজেন্ট দেয়ার। বাটের পরে সবসময়তে অবজেক্টিভ প্রোনাউন লিখতে হয়, এখানে হিম লিখতে হবে, নট হি। আচ্ছা, তাহলে এখানে আমরা জানলাম যে প্রিপোজিশন অ্যাডভার্বের মতো কাজ করছে সেন্টেন্সে। আরো এক্সাম্পল দেখো, 7 নম্বর সেন্টেন্স, যে হি ইজ ওয়াকিং অ্যাবাউট। সে ইতস্তত হাঁটছে আর কি, মানে সিস্টেম্যাটিক ভাবে বা সাবলীল ভাবে হাঁটছে না, সে এলোমেলো ভাবে হাঁটছে। হি ইজ ওয়াকিং অ্যাবাউট, অ্যাবাউটটা হচ্ছে অ্যাডভার্ব। লুক অ্যাবাভ, উপরে তাকাও। লুক অ্যাবাভ, অ্যাবাভটা হচ্ছে অ্যাডভার্ব, ওখানে প্রিপোজিশন নয়। তারপর কাম ব্যাক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি পারো কাম ব্যাক, ফিরে এসো। তাহলে ব্যাকটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, প্রিপোজিশন নয়। তারপর আরো একটা সেন্টেন্স দেখো, আই স হিম ওয়ান্স বিফোর। তাকে আমি একবার দেখেছিলাম। আই স হিম ওয়ান্স বিফোর, আমি তাকে একবার আগে দেখেছিলাম। তাহলে বিফোরটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, ঠিক আছে? বিফোর হচ্ছে অ্যাডভার্ব, ওয়ান্সটাও এখানে অ্যাডভার্ব হচ্ছে। তাহলে এইভাবে আমরা জানলাম যে প্রিপোজিশন তোমার অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, আবার প্রিপোজিশন নাউন প্রোনাউনের মাঝে বসছে। তাহলে এখানে আশা করি এবার প্রিপোজিশনের ধারণাটা এবং অ্যাডভার্বের ধারণাটা অনেক ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার আমরা দেখব যে প্রিপোজিশনের টাইপস কি কি আছে, প্রিপোজিশন কত রকমের আছে, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, তারপরে একটা একটা করে আলোচনা করব পরে। তো আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব তোমাদের যে প্রিপোজিশন কাকে বলে তো জানলাম, প্রিপোজিশনের কাজ কি সেটাও জানলাম, প্রিপোজিশন কোন কোন সময় অ্যাডভার্ব হিসেবে কাজ করছে সেটাও জানলাম। এবার আমরা জানবো প্রিপোজিশনের টাইপস, ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন। তারপরে প্রতিটা প্রিপোজিশনের মানে শ্রেণীবিন্যাস কি কি আছে, প্রতিটা শ্রেণীবিন্যাসের মধ্যে কোন কোন প্রিপোজিশন গুলো পড়ছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তার কিছু এক্সাম্পল দেব। তো এখানে দেখো, টাইপস অফ প্রিপোজিশন। প্রিপোজিশনকে মূলত 5 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? বেসিক্যালি প্রিপোজিশনস ক্যান বি ডিভাইডেড ইনটু 5 ক্যাটাগরিজ। প্রিপোজিশনকে মূলত 5টা শ্রেণীতে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে তোমার সিম্পল প্রিপোজিশন আর প্রপার প্রিপোজিশন। তাহলে এটাকে সিম্পল প্রিপোজিশন, প্রপার প্রিপোজিশন বলা হয়। যখন এক বা দুই সিলেবেল যুক্ত শব্দ প্রিপোজিশনের মতো কাজ করি, এক বা দুই সিলেবেল যুক্ত, এক্সাম্পল আসছে আমি। তারপরে কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে দুটি সিম্পল প্রিপোজিশন দ্বারা গঠিত, দুটি সিম্পল প্রিপোজিশন দ্বারা গঠিত একটি শব্দ যখন প্রিপোজিশনের মতো কাজ করবে তখন সেটাকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলবো। থার্ড হচ্ছে দেখো ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন হচ্ছে তোমার মানে যখন দুটি প্রিপোজিশন পৃথক ভাবে ব্যবহার করা হবে তখন সেটাকে ডাবল প্রিপোজিশন বলা হবে। আর 4 নাম্বার হচ্ছে তোমার ইং আর ইডি প্রিপোজিশন। ইং প্রিপোজিশন আর ইডি প্রিপোজিশন, ঠিক আছে? আইএনজি যুক্ত কিছু প্রিপোজিশন আছে বা ইডি যুক্ত প্রিপোজিশন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা প্রিপোজিশন হিসেবে কাজ করে। আর একটা আছে তোমার কমপ্লেক্স প্রিপোজিশন আর প্রিপোজিশনাল ফ্রেজ। কমপ্লেক্স প্রিপোজিশন বলা হচ্ছে বা প্রিপোজিশনাল ফ্রেজ বলা হচ্ছে। তাহলে এই 5 রকমের প্রিপোজিশন আমরা মূলত ব্যবহার করে থাকি। এবারে প্রতিটা এক্সাম্পল আমি আলোচনা করব। তো তার আগে তোমাদের দেখো সিম্পল প্রিপোজিশন বা প্রপার প্রিপোজিশনের লিস্টটা একটু দেখাই। সিম্পল প্রিপোজিশন কোনগুলো হিসাবে ব্যবহার করি, আগে বললাম যে এক বা দুই সিলেবেল যুক্ত শব্দ যেগুলো প্রিপোজিশন হিসেবে কাজ করে সেগুলো সিম্পল প্রিপোজিশন। তার লিস্টটা দেখো, সিম্পল প্রিপোজিশনের এখানে 39টা লিস্ট দেওয়া আছে তোমার। অ্যাবাউট আছে, অ্যাবাভ, আফটার, এগেনস্ট, অ্যালং, অ্যামং, অ্যামিডস্ট, অ্যাক্রস, অ্যাট, বিফোর,
behind, below, beneath, besides, between, হ্যাঁ, তারপরে beyond, but, by, down, during, for, from, in, unto, of course, out, on, over, past, since, through, till, to, toward, under, until, of, with, হ্যাঁ, ও ডবল এফ আছে একটা, দেখো ও অফ আছে এবং ও ডবল এফ অফ দুটো আছে। তো এই টোটাল 39টা প্রিপোজিশন আছে তোমার সিম্পল প্রিপোজিশন হিসেবে কাজ করে। এই প্রিপোজিশন গুলোর মধ্যে আবার আগে তো আলোচনা করলাম যে অ্যাডভার্বের মতো কাজ করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সিম্পল প্রিপোজিশন এগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। মানে অ্যাবাউট কোথায় কোথায় কোন কোন অর্থে ব্যবহার হয়, অ্যাবাভ কোন কোন অর্থে ব্যবহার হয়, এই প্রতিটা প্রিপোজিশন মানে আলাদা করে তোমাকে জানতে হবে কোনটার ব্যবহার কি, কোন অর্থে কোনটা ব্যবহার হয়, তবে প্রিপোজিশনের ধারণা ক্লিয়ার হবে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা জানবো তোমার ডবল প্রিপোজিশন কোনগুলো। ডবল প্রিপোজিশন আগে বলেছি যে ডবল প্রিপোজিশন মানে সংজ্ঞাটা কি বললাম। ডবল প্রিপোজিশনের সংজ্ঞা বলা হলো তোমার যে যখন দুটি প্রিপোজিশন পৃথকভাবে ব্যবহার করা হবে, যখন দুটি প্রিপোজিশনকে আমরা পৃথকভাবে সেন্টেন্সে ব্যবহার করব তখন সেটা ডবল প্রিপোজিশন হবে। ডবল প্রিপোজিশনের এক্সাম্পলগুলো দেখো, যেমন আছে আউটসাইড, অফ। আউটসাইড একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, দুটোকে একসঙ্গে যখন ব্যবহার করবো আলাদা আলাদা, এটা ডবল প্রিপোজিশন হবে। ডবল আউটসাইড অফ মানে কোনো কিছুর বাইরে। তারপরে দেখো আউট অফ, আউট অফ হচ্ছে মধ্যে, তাহলে দুটো সেপারেট প্রিপোজিশন, এটাকে ডবল প্রিপোজিশন বলো। ফ্রম বিহাইন্ড, পিছন দিক থেকে বা পিছন থেকে, ফ্রম বিহাইন্ড, এটা হচ্ছে ডবল প্রিপোজিশন। ফ্রম বিনিথ, নিচ থেকে, ফ্রম বিনিথ হচ্ছে নিচ থেকে। ফ্রম ইনসাইড, ভিতর থেকে। ফ্রম আউটসাইড, বাইরে থেকে। এইগুলো হচ্ছে তোমার ডবল প্রিপোজিশন। আচ্ছা, এবার দেখো the list of ing or ed preposition। হ্যাঁ, ইং প্রিপোজিশন আর ইডি প্রিপোজিশন কোনগুলো দেখো, যেমন আছে এখানে তোমার আইএনজি যুক্ত প্রিপোজিশন আগে বলেছি বা ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা তোমার ইং প্রিপোজিশন বা ইডি প্রিপোজিশন হিসেবে পরিচিত। যেমন এক্সাম্পল আছে ডিউরিং। ডিউরিংটা আবার সিম্পল প্রিপোজিশনের মধ্যেও ধরা হয়। তো ডিউরিংটা হচ্ছে এর অর্থ হচ্ছে চলাকালীন, এটা সময় বোঝাবে তোমার, কোনো কিছু চলাকালীন সময়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো, মেনি মাইগ্রেটরি ওয়ার্কার্স কুড নট কাম ডিউরিং লকডাউন। অনেক পরিযায়ী শ্রমিক লকডাউনের সময়তে বাড়ি ফিরতে পারেনি, বাড়ি আসতে পারেনি। তাহলে মেনি মাইগ্রেটরি ওয়ার্কার্স কুড নট কাম হোম ডিউরিং লকডাউন, তাহলে ডিউরিংটা হচ্ছে তোমার প্রিপোজিশন, এখানে লকডাউন চলাকালীন। আরো একটা এক্সাম্পল, মেনি মাইগ্রেটরি বার্ডস কাম টু ইন্ডিয়া ডিউরিং দ্য উইন্টার। শীতকাল চলাকালীন বা শীতকাল সময় অনেক পরিযায়ী পাখি ইন্ডিয়াতে আসে। তাহলে ডিউরিংটা হচ্ছে প্রিপোজিশন, ইং প্রিপোজিশন। তারপর আছে রিগার্ডিং, এটা ইং প্রিপোজিশন, আইএনজি যুক্ত প্রিপোজিশন। রিগার্ডিং মানে হচ্ছে সম্বন্ধে, অ্যাবাউট। হি সেড নাথিং রিগার্ডিং মাই প্রপোজাল, বলছে আমার প্রস্তাব সম্পর্কে বা প্রস্তাব সম্বন্ধে সে কিছুই বলেনি। হ্যাঁ, হি সেড নাথিং রিগার্ডিং মাই প্রপোজাল, তাহলে রিগার্ডিংটা হচ্ছে ইং প্রিপোজিশন। তারপরে দেখো পেন্ডিং, পেন্ডিং আছে, এটাও ইং প্রিপোজিশন। দ্য ইনোসেন্ট ম্যান ওয়াজ পুট ইন পুলিশ কাস্টডি পেন্ডিং ট্রায়াল। তাহলে পেন্ডিং কথাটার মানে হচ্ছে অপেক্ষায়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো, দ্য ইনোসেন্ট ম্যান ওয়াজ পুট ইন পুলিশ কাস্টডি পেন্ডিং ট্রায়াল, বলছে নিরীহ লোকটিকে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছিল বিচারের অপেক্ষায়। ট্রায়াল মানে বিচার, বিচারের অপেক্ষায় পুলিশ কাস্টডিতে নিরীহ লোকটিকে রাখা হয়েছিল। তাহলে পেন্ডিং হচ্ছে এখানে প্রিপোজিশন। আচ্ছা, তারপরে একটা দেখো পাস্ট, PAST পাস্ট। এখানে পাস্টটা হচ্ছে ভার্ব, কোন ভার্বের পাস্ট পার্টিসিপল? পাস্ট ভার্বের, PASS পাস, এটাকে পাস্ট করা হয়, আবার ইডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল করা হয়। এখানে পাস্টটাকে আমরা প্রিপোজিশনে ব্যবহার করব, এটা ইডি প্রিপোজিশন। এটার অর্থ হচ্ছে অতিক্রম করা, অতিক্রম করে এমন।
তাহলে এটার অর্থ হচ্ছে দ্য ট্রেন অবলিক দেওয়া আছে দ্য রিভার, দ্য ট্রেন লাইন or river flows past the village, বলছে গ্রাম গ্রাম অতিক্রম করে চলে গেছে ট্রেন লাইন বা নদী, বলছে নদীটি গ্রাম অতিক্রম করে চলে গেছে বা ট্রেন লাইনটা গ্রাম অতিক্রম করে চলে গেছে। তাহলে পাস্ট মানে অতিক্রম করা, অতিক্রম হয়েছে এমন বোঝাতে পাস্ট প্রিপোজিশন ব্যবহার করা হয়। দ্য লরি ওয়েন্ট ফাস্ট মি, বলছে লরিটা আমাকে অতিক্রম করে চলে গেছে, আমাকে পার করে চলে গেছে। দ্য লরি ওয়েন্ট ফাস্ট মি, পাস করে চলে গেছিল। তাহলে এইগুলা হচ্ছে তোমার ইং প্রিপোজিশন আর ইডি প্রিপোজিশন। এবার আমরা জানবো তোমার কম্পাউন্ড প্রিপোজিশনের এক্সাম্পল গুলো কি কি। কম্পাউন্ড প্রিপোজিশন তো আগেই বলেছি তোমার দুটো প্রিপোজিশন, দুটো সিম্পল প্রিপোজিশন যখন একসঙ্গে যুক্ত হয়ে একটা প্রিপোজিশনের মতো কাজ করবে তখন সেটাকে আমরা সিম্পল প্রিপোজিশন, সেটাকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলবো। যেমন এখানে এক্সাম্পল কতগুলো দেওয়া আছে দেখো কম্পাউন্ড প্রিপোজিশনসের, 10টা এক্সাম্পল দেওয়া আছে। এক নম্বরে হচ্ছে ইন, তার সঙ্গে টু যুক্ত হচ্ছে, ইন টু বসছে তোমার। ইন টুটা কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন, একক প্রিপোজিশন হিসেবে কাজ করে। ইন আর টু, ইন টু এটা গতি বোঝাতে, কোনো কিছুর মধ্যে গতি বোঝাতে ইন টু বসে। এর ব্যবহারগুলো আমি পরে আলোচনা করবো বিস্তারিত। তাহলে ইন টুটা হচ্ছে তোমার কম্পাউন্ড প্রিপোজিশন। ওয়ান টু, ওয়ান প্লাস টু, ওয়ান টু, এটা ওয়ান টু দেখো কি অর্থে, দুটো অর্থে ব্যবহার করা হয়, এটা এক্সাম্পল দেওয়া আছে। ওয়ান টু এক নম্বর হচ্ছে টু এ পজিশন ওয়ান, উপরে কোনো কিছুর অবস্থান বা প্লেসকে বোঝাতে ওয়ান টু বসে। যেমন একটা এক্সাম্পল, মাই ব্রাদার ক্লাইম্বড ওয়ান টু দ্য টাওয়ার অবলিক রুফ, বলছে মাই ব্রাদার ক্লাইম্বড ওয়ান টু দ্য টাওয়ার আর রুফ, বলছে আমার ভাই টাওয়ারের একদম শীর্ষে মানে আরোহণ করেছিল। ওয়ান টু একটা উপরের পজিশন প্লেসকে বোঝাতে ওয়ান টু বসছে। তারপরে আবার কোনো কিছুর ব্যাপারে সচেতনতা হওয়া বোঝাতে ওয়ান টু বসে। আই অ্যাম অন টু ইউর স্কিম, বলছে আমি তোমার পরিকল্পনার ব্যাপারে সচেতন, সজাগ। আই অ্যাম অন টু ইউর স্কিম, তাহলে ওয়ান টু মানে হচ্ছে সচেতন, ঠিক আছে। আচ্ছা, আপ প্লাস টু দেখো, আপ টু, আপ টুটা পর্যন্ত অর্থে ব্যবহার করা হয়। তারপরে ইনের সঙ্গে সাইড যুক্ত হয়েছে, ইনসাইড, এটা হচ্ছে ভিতরে। তার অন এর সঙ্গে রাউন্ড যুক্ত হচ্ছে, অ্যারাউন্ড হচ্ছে, অ্যারাউন্ডটা হচ্ছে চারিদিকে। তারপরে আউট প্লাস সাইড, আউটসাইড, বাইরে। উইথ এর সঙ্গে ইন, উইদিন, কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাবে উইদিন। তারপরে উইথ এর সঙ্গে আউট, উইদাউট, এটা মানে হচ্ছে ছাড়া, ব্যতীত, এক্সেপ্ট বোঝাতে ব্যবহার হয়। তারপরে থ্রু প্লাস আউট, থ্রু আউট, থ্রু আউট মানে সর্বত্র। তারপরে বাই প্লাস সাইড, বিসাইড, তাহলে এই হচ্ছে পাশে, বিসাইডটা ব্যবহার করা হয়। তাহলে এইরকম অর্থে আমরা তোমার কম্পাউন্ড প্রিপোজিশন ব্যবহার করব। এগুলোর ব্যবহার মানে পরে আলোচনা করব নেক্সট ভিডিওতে। এবার আমরা আরো একটা প্রিপোজিশনের ভাগ আছে, সেটা হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন আর প্রিপোজিশনাল ফ্রেজ। এইটা নিয়ে এখন একটু আলোচনা করি। এটা কতগুলো এক্সাম্পল দিয়ে আলোচনা করব। দেখো, যখন মানে কোনো ফ্রেজের সঙ্গে একটা বা দুটি সিম্পল প্রিপোজিশন যুক্ত থাকবে, মানে একটা ফ্রেজ, একগুচ্ছ শব্দ যখন একটা প্রিপোজিশনের মতো কাজ করবে তখন সেটাকে আমরা কমপ্লেক্স প্রিপোজিশন আর প্রিপোজিশনাল ফ্রেজ বলবো। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু বলা হচ্ছে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ফ্রেজ, ফ্রেজ মানে তো গ্রুপ অফ ওয়ার্ডস, কোনো ফাইনাইট ভার্ব ছাড়া। তাহলে তার সঙ্গে কিন্তু একটা বা দুটো সিম্পল প্রিপোজিশন কিন্তু থাকতে হবে, তবে সেটা কমপ্লেক্স প্রিপোজিশন হবে। এখানে 30টা এক্সাম্পল দেওয়া আছে কমপ্লেক্স প্রিপোজিশনের। দেখো, এক নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু হচ্ছে অনুসারে, তাহলে টুটা সিম্পল প্রিপোজিশন, অ্যাকর্ডিং টু এটা হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন ফ্রেজ, ঠিক আছে। তাহলে অনুসারে, অ্যাকর্ডিং টু ইয়োর ভিউ দ্য ডেমোক্র্যাটস আর মোর লিবারাল দ্যান দ্য রিপাবলিকানস, বলছে তোমার মানে মত অনুসারে, তোমার দৃষ্টিভঙ্গি অনুসারে ডেমোক্র্যাটরা বলছে অনেক বেশি উদার, অনেক বেশি মানে নরমপন্থী রিপাবলিকানদের থেকে। আমেরিকার দুটো রাজনৈতিক দল, একটা ডেমোক্র্যাট আর একটা রিপাবলিক, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্স অ্যালং উইথ, এটা হচ্ছে সঙ্গে, এটা তোমার কমপ্লেক্স প্রিপোজিশন। হি ভিজিটেড ইউরোপ অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সঙ্গে ইউরোপ ভিজিট করেছিল। অ্যালং উইথ মানে সঙ্গে। তারপরে আছে অ্যাপার্ট ফ্রম, এছাড়াও। তাহলে অ্যাপার্ট ফ্রম ফুটবল, হি লাইকস টেনিস,
ফুটবল ছাড়াও সে টেনিস পছন্দ করে। তারপরে অ্যাজ ফর, এটার মানে হচ্ছে প্রসঙ্গে, কমপ্লেক্স প্রিপোজিশন। অ্যাজ ফর এক্সামিনেশন সিস্টেম অফ আওয়ার কান্ট্রি ইট ইজ নট ফল্টলেস, বলছে পরীক্ষা ব্যবস্থা প্রসঙ্গে, আমাদের দেশের পরীক্ষা ব্যবস্থা প্রসঙ্গে বলা যায় যে এটা ত্রুটিপূর্ণ নয়, ইট ইজ নট ফল্টলেস। 5 নম্বর দেখা হচ্ছে অ্যাজ টু। অ্যাজ টু মানে হচ্ছে প্রসঙ্গে। তা আওয়ার হেডমাস্টার ডাজ নট মেক এনি কম্প্রোমাইজ অ্যাজ টু ট্যালেন্ট, বলছে মেধা বা প্রতিভা প্রসঙ্গে আমাদের হেডমাস্টার কোনো কম্প্রোমাইজ করেন না, কোনো আপোষ করেন না। তাহলে অ্যাজ টু হচ্ছে প্রসঙ্গে। তারপরে 6 নম্বর দেখো অ্যাড ভ্যারিয়েন্স উইথ। অ্যাড ভ্যারিয়েন্স উইথ, এটা মানে হচ্ছে ভিন্ন মত। ঠিক আছে, দ্য টিএমসি অ্যান্ড দ্য বিজেপি আর অ্যাড ভ্যারিয়েন্স উইথ দেয়ার পলিটিক্যাল আইডিওলজি, বলছে টিএমসি এবং বিজেপি তাদের যে রাজনৈতিক মতাদর্শ, পলিটিক্যাল আইডিওলজির মানে দিক থেকে বলছে যে ভিন্ন মতের। আর অ্যাড ভ্যারিয়েন্স উইথ, তাহলে আর অ্যাড ভ্যারিয়েন্স উইথ হচ্ছে ভিন্ন মত। তাহলে এই হচ্ছে তোমার কমপ্লেক্স প্রিপোজিশন। এরপরে দেখো 7 নাম্বার বিকজ অফ, কারণে। বিকজ অফ হচ্ছে কারণে। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ অফ হিজ সিকনেস, সে অসুস্থতার কারণে মিটিং এ উপস্থিত হতে পারেনি। বাই ডিন্ট অফ, সাহায্যে, এখানে দুটো সিম্পল প্রিপোজিশন আছে, বাই ডিন্ট অফ প্রথমে আর শেষে, সাহায্যে, বাই ডিন্ট অফ মানে সাহায্যে। তাহলে শি স্কোরড দ্য টপ র্যাঙ্ক in the IAS examination 2019 by dint of her hard labor, তার কঠোর পরিশ্রমের সাহায্যে সে 2019 আইএএস পরীক্ষাতে শীর্ষস্থান অধিকার করেছিল। বাই ভার্চু অফ মানে কারণে। মাই ফাদার গট প্রমোশন বাই ভার্চু অফ হিজ গুড পারফরমেন্স, তার গুড পারফরমেন্সের কারণে বলছে আমার বাবার পদোন্নতি হয়েছিল, প্রমোশন পেয়েছিল। তাহলে বাই ভার্চু অফ, এটা হচ্ছে তোমার কমপ্লেক্স প্রিপোজিশন, অর্থ হচ্ছে কারণে। বাই মিনস অফ, এটার অর্থ হচ্ছে উপায়ে। নোবডি ক্যান সাইন ইন লাইফ বাই মিনস অফ আনফেয়ার মিনস, কোন অসৎ উপায়ে, অসৎ উপায় অবলম্বন করে কেউ জীবনে উন্নতি করতে পারে না। তাহলে বাই মিনস অফ মানে উপায়ে। ডিউ টু কারণবশত, ডিউ টু হিজ অ্যাবসেন্ট ফ্রম অ্যাটেন্ডিং দ্য মিটিং ডিউ টু হিজ ইলনেস, সে মিটিং থেকে অ্যাবসেন্ট আছে, বিরত আছে তার অসুস্থতার কারণে, অসুস্থতার কারণবশত। ফর দ্য সেক অফ উদ্দেশ্যে। মাই ফাদার অ্যাজ এ টিচার ডেডিকেটেড হিজ লাইফ ফর দ্য সেক অফ হিজ স্টুডেন্টস, বলছে আমার বাবা মানে কি করেছিল, একজন শিক্ষক হিসেবে তার জীবনকে ছাত্রদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিল, ছাত্রদের উদ্দেশ্যে, ফর দ্য সেক অফ উদ্দেশ্যে। ইন অ্যাকর্ডেন্স উইথ কমপ্লেক্স প্রিপোজিশন, ইন অ্যাকর্ডেন্স উইথ হচ্ছে অনুসারে। এভরিবডি ইজ ইকুয়াল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল, বলছে আইন অনুসারে প্রত্যেকে সমান। ঠিক আছে, এভরিবডি ইজ ইকুয়াল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল। তারপরে দেখো ইন অর্ডার টু, এটা হচ্ছে জন্য। ইন অর্ডার টু হি ডিড মেনি থিংস ইন অর্ডার টু ইমপ্রুভ আওয়ার কান্ট্রি, বলছে আমাদের দেশের কল্যাণের জন্য, উন্নতির জন্য সে অনেক কিছু করেছিল। 15 নম্বর দেখো ইন কেস অফ, ঘটনা ঘটলে। ইন কেস অফ ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ ঘটলে। ইন কেস অফ ন্যাচারাল ক্যালামিটি দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ট্রাইজ দেয়ার বেস্ট টু রেস্কিউ দ্য ভিকটিমস, যদি প্রাকৃতিক বিপর্যয় ঘটে তাহলে বলছে বিপর্যয় মোকাবেলা টিম, দল তাদের সর্বোত্তম প্রচেষ্টা করে যারা ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে উদ্ধার করার। আচ্ছা, ইন চার্জ অফ, ইন চার্জ অফ মানে দায়িত্বে। তাহলে হিজ দ্য টিচার ইন চার্জ অফ আর স্কুল, সে আমাদের স্কুলের মানে দায়িত্বে আছে, টিচার ইন চার্জ। আচ্ছা 17 নম্বর দেখো ইন কোর্স অফ, চলাকালীন। ইন কোর্স অফ, ইন কোর্স অফ হিজ স্পেল বাউন্ড স্পিচ দ্য অডিয়েন্স ক্ল্যাপড লাউডলি, বলছে তার মানে মনোমুগ্ধকর বক্তব্য চলাকালীন দর্শকরা জোরে জোরে হাততালি দিয়েছিল। ইন কোর্স অফ চলাকালীন। ইন ফ্রন্ট অফ সামনে, ঠিক আছে। দ্য এজুকেটেড পিপল বিট টু ডেথ দ্য চাইল্ড ক্যাচার ইন ফ্রন্ট অফ দ্য পুলিশ, বলছে উত্তেজিত জনতা, উত্তেজিত মানুষেরা কি করেছিল, ওই ছেলে ধরা, চাইল্ড ক্যাচার মানে ছেলে ধরা, ছেলে ধরাটিকে
মানে পিটিয়ে মেরে ফেলেছিল পুলিশের সামনে, ইন ফ্রন্ট অফ দ্য পুলিশের সামনে। তাহলে ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে। ইন কানেকশন উইথ প্রসঙ্গে, উই শুড ডু সামথিং ইন কানেকশন উইথ হিজ অ্যালিগেশন এগেনস্ট আস, বলছে আমাদের বিরুদ্ধে তার যে অভিযোগ সেই প্রসঙ্গে আমাদের কিছু করা উচিত। উই শুড ডু সামথিং ইন কানেকশন উইথ হিজ অ্যালিগেশন এগেনস্ট আস, তাহলে ইন কানেকশন উইথ মানে প্রসঙ্গে। আচ্ছা, তারপরে দেখো ইন লিউ অফ বদলে, ইন লিউ অফ মানে বদলে, ইন এক্সচেঞ্জ অফ যেটা, তাহলে দি ফার্মার টুক 2 কিলো রাইস ইন লিউ অফ দ্য গোট, মানে কৃষকটি 2 কেজি চালের বদলে এটা মানে একটা ছাগলের বদলে 2 কেজি চাল নিয়েছিল, এরকম বোঝাচ্ছে। দ্য ফার্মার টুক 2 কিলো রাইস ইন লিউ অফ দ্য গোট। ইন ফেভার অফ পক্ষে, দ্য চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি opposed the NRC and CAA bill in favor of the Muslim minorities, মুসলিম সংখ্যালঘু তাদের পক্ষে এনআরসি এবং সিএএ বিলকে মমতা ব্যানার্জি মানে বিরোধিতা করেছিল। হ্যাঁ, এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ, যেটা নাগরিকত্ব সংশোধনী, আর একটা সিএএ, হ্যাঁ, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা, ইন রেসপন্স টু মানে জবাবে, in response to মানে I am writing this application in response to the advertisement, এই বিজ্ঞপ্তির জবাবে আমি অ্যাপ্লিকেশনটা লিখছি। in spite of, এটার অর্থ হচ্ছে সত্ত্বেও, তাহলে in spite of his poverty he is happy, বলছে তার দারিদ্রতা সত্ত্বেও সে সুখী। in spite of এটা হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন। 24 নম্বর দেখো, instead of পরিবর্তে, ইনস্টেড অফ পরিবর্তে, এটার অর্থ হচ্ছে ইনস্টেড অফ গোয়িং টু টিচিং লাইন হি ট্রাইড টু বিকাম এ থিওলজিয়ান, সে টিচিং লাইনে যাওয়ার পরিবর্তে সে থিওলজিয়ান হওয়ার চেষ্টা করেছিল। থিওলজিয়ান মানে কি, যারা ঈশ্বর মানে তত্ত্ব নিয়ে পড়াশোনা করে, স্টাডি অফ গড, তাদেরকে থিওলজিয়ান বলা হয়। ঈশ্বর তত্ত্ব নিয়ে যারা পড়াশোনা করে, হ্যাঁ, তাদেরকে থিওলজিয়ান বলা হয়। তাহলে ইনস্টেড অফ গোয়িং টু টিচিং লাইন, এই টিচিং লাইন মানে শিক্ষকতার লাইনে যাওয়ার পরিবর্তে হি ট্রাইড টু বিকাম এ থিওলজিয়ান। 25 নম্বর দেখো, ইন ভিউ অফ বিবেচনা ক্রমে, ইন ভিউ অফ দ্য রেইনি ডে মাই ফাদার ফরবেড মি টু গো টু স্কুল, বলছে এই যে মানে বর্ষার দিন, রেইনি ডে বিবেচনা করে, বিবেচনা ক্রমে বলছে বাবা আমাকে স্কুলে যেতে নিষেধ করেছিল। 26 নম্বর, অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ হচ্ছে কারণে, হি হ্যাড টু গিভ আপ হিজ স্টাডিজ অন অ্যাকাউন্ট অফ মানিটারি প্রবলেম, বলছে যে আর্থিক সমস্যার কারণে সে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তাহলে ওয়ান অ্যাকাউন্ট অফ হচ্ছে কারণে। অন বিহাফ অফ পক্ষ থেকে, দ্য জিএস মানে জেনারেল সেক্রেটারি, দ্য জিএস অফ আর কলেজ স্পোক টু দ্য প্রিন্সিপাল অন বিহাফ অফ অল আদার স্টুডেন্টস, অন্যান্য সকল ছাত্রদের পক্ষ থেকে জিএস প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছিল। ঠিক আছে, তাহলে অন বিহাফ অফ মানে পক্ষ থেকে, টুগেদার উইথ একত্রে, মাই ফাদার সেন্ট মি সাম মানি টুগেদার উইথ সাম ড্রাই ফুড, বলছে আমার বাবা কিছু খাবার সহ কিছু টাকা পাঠিয়েছিল একসঙ্গে। ঠিক আছে, টুগেদার উইথ মানে একত্রে। উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু এটা খুব ভালো করে মাথায় রাখবে। দ্য ম্যান পারচেজড সেভারাল প্লটস অফ ল্যান্ড উইথ এ ভিউ টু সেলিং। তাহলে এই বাক্যটা দেখো কোনো সেন্টেন্সে যখনই আমরা উইথ এ ভিউ টু লিখবো, এটা কমপ্লেক্স প্রিপোজিশন হিসেবে, উইথ এ ভিউ টু এর পরে যে মানে তোমার ভার্বটা বসে, সেটা সবসময় আইএনজি যুক্ত একটা ভার্ব বসে, আইএনজি যুক্ত ভার্ব, মানে সেটা তোমার মানে জিরান্ড হয়ে যায় তোমার। হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখলে কিন্তু হবে না, উইথ এ ভিউ টু প্লাস ভার্বের আইএনজি ফর্ম লিখতে হয়, ভিং ফর্ম লিখতে হয়। এখানে বিশেষ দ্রষ্টব্য এনবি লেখা আছে, দেখো উইথ এ ভিউ টু প্লাস ভিং ফর্ম মানে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম বসাতে হবে। তাহলে এখানে দ্য ম্যান পারচেজড সেভারাল প্লটস অফ ল্যান্ড, এই লোকটি কতগুলি জমির প্লট কিনে রেখেছিল, উইথ এ ভিউ টু সেলিং মানে বিক্রি করার উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু সেল করলে কিন্তু হবে না, উইথ এ ভিউ টু সেলিং করতে হবে। আচ্ছা, লাস্ট একটা দেখো, উইথ রিফারেন্স টু, এটার অর্থ হচ্ছে উল্লেখ ক্রমে। তাহলে উইথ রিফারেন্স টু ইউর অ্যাপ্লিকেশন আই এম রাইটিং দিস লেটার, বলছে তোমার অ্যাপ্লিকেশনের উল্লেখ ক্রমে মানে উল্লেখ করে আমি দরখাস্ত লিখছি, আমি চিঠি লিখছি।
তাহলে এই হচ্ছে তোমার কমপ্লেক্স প্রিপোজিশন। 30টা লিস্ট এখানে আলোচনা করা হলো। এই ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে দেখবে, তাহলে প্রিপোজিশন সম্পর্কে ধারণাটা মোটামুটি ক্লিয়ার হবে। এরপরে আমি মেইনলি তোমাদের যে সিম্পল প্রিপোজিশনের যে লিস্টটা আলোচনা করলাম, এই সিম্পল প্রিপোজিশন গুলোকে একটা একটা করে আলোচনা করতে হবে। নেক্সট ভিডিওতে আমি এগুলো আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।